ক্যালেন্ডারের পাতায় এখন বৈশাখের মাঝামাঝি সময়। দিনে কাঠফাটা রোদ আর রাতে মাঝে মাঝে তুমুল ঝড় বৃষ্টি ধরনের আবহাওয়া। 4 দিন ধরে ভ্যাপসা গরম পড়েছে, প্রকৃতিকে কেবলই গুমোট ভাব। আজ অবশ্য সারাদিন তেমন রোদের প্রকোপ দেখা যায়নি। রাতের আকাশও পরিষ্কার, শুভ্র সুধুর আকাশে কেবল উজ্জ্বল চাঁদ আর ঝিলমিলে তারাদের বিচরণ। পরনে লাল টুকটুকে ছোপ ছোপ ডিজাইনের বেনারসি, মাথার আট পরে শীতে খোপার উপর লাল দোপাট্টা, হাতে গলায় হালকা কারুকাজের সোনার গহনা দড়ি বেঁধে কোনো মতে সাজালেও বলা বাহুল্য এই সারল্য রূপেই চমৎকার মানিয়েছে নীরাকে। ফর্সা গোলগাল মুখে সরু চিকন নাকটাতে এক নজর চোখ বুলালে অকপটে তাকে ঈর্ষা করবে পৃথিবীর তাবৎ সৌন্দর্যেরাও। ঝিল চোখ দুটোই যেন এক বুক সমুদ্র আছড়ে পড়ছে। বিরক্তি মাখা অপ্রতিরোধ চেহারাটা তুলে এক পলক চাইল দরজার পানে সে। রাগান্বিত রক্তিম নাকের স্বর্ণের নাকফুলটা জলজল করছে তখনও, চোখের কোটরে কাজল ল্যাপটানো। মায়াবী মুখশ্রীটায় আজ শুধুই অসন্তুষ্টি। বেলি ফুলের কৈশোর থেকে তপ্ত যৌবনের প্রমোশন পাওয়ার পর থেকে রমণীরা মনে মনে যে বিশেষ দিনের আকাঙ্ক্ষা করে থাকে, শিউলি ফুলের মালার মতো করে স্বপ্ন বুনে আজ নীরার জীবনের শেষ শিহরণ জাগানো একটা দিন। কিন্তু এই হিরণময় সাজ, এই লাজুক আয়োজন কিছুই মেয়েটাকে স্পর্শ করতে পারছে না। মনটা কেবল পালাই পালাই করছে। আজ নীরার বিয়ে, কিন্তু এই শুভ লগনে মেয়েটা এমন ফাঁসির আসামিদের মতো করে মুখ করে রেখেছে কেন? ওকে দেখে মনে হচ্ছে মৃত্যুর আগে তার শেষ ইচ্ছেটা জানতে চাওয়া হচ্ছে। নীরা সেই ইচ্ছেটা নিয়েই বিভ্রান্ত। তার ইচ্ছেকে জেল সুপারিনটেন্ডেন্ট কতটুকু প্রাধান্য দেবে? কেননা আসামি মৃত্যু শয্যায় দাঁড়িয়ে নিজেকে বাঁচাতে চায়, বেকসুর খালাস চায়, বিনা অপরাধের শাস্তি থেকে পাখির মতো মুক্ত হতে চাই সে। অথচ এরা আসামিকে এক আনার পাত্তাও দিচ্ছে না। আশ্চর্য ব্যাপার। বিরক্তিতে দাঁত কিরমির করছে নীরা। পাখির মতো চঞ্চলা চোখ তুলে এদিক ওদিক ঘাড় বাঁকিয়ে কাকে যেন খুঁজছে। সময় বোধহয় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় সেই গুণধর লোক? লোকটা কি জানে না আর কিছু মুহূর্ত পেরোলেই দুজনের বলি হয়ে যাবে, জবাই করা হবে দুটোকে। অসহ্য লাগছে নীরার। এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারে নাবিল ভাই? যে যাই বলুক যাই করুক, নীরা কিছুতেই নাবিল ভাইকে বিয়ে করবে না। না মানে নাই। তার জীবনটাকে সকলে মগের মূল্য পেয়েছে নাকি এরা? বললেই হলো। একজনকে ভালোবেসে আরেকজনের গলায় কি করে ঝুলে পড়বে নীরা? সেই কিশোরী বয়স থেকে যে মানুষটাকে পাগলের মতো চেয়ে এসেছে, যাকে নিয়ে আজও দিবালোকে নিশের প্রহরে সংসার সাজায় অবুঝ মনটা, সেই নিলয় ভাইকে ছাড়া কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারছে না নীরা। আচ্ছা, নিলয় ভাই কি জানে না আজ নীলার বিয়ে? মানুষটা কি কখনো নীরার তৃষ্ণার্ত মনটা পড়ে দেখেনি? সে কি জানে না বাংলাদেশে বসে থাকা একটা ছোট্ট প্রাণ চাতক পাখির মতো তার জন্য দিবা রাত্রি অপেক্ষা করছে? নিলয় ভাই কি কখনোই সেসব একপাক্ষিক ভালোবাসা টের পায়নি? কেন পায়নি? একটা বার কি বাবাকে ফোন করে বলা যেত না, মামা নীরুকে আমার জন্য রেখে দিন, ওকে আমি বিয়ে করব। নিলয় ছাড়া নীরা অন্য কারো কাছে নিজেকে মানিয়ে নিতে পারবে না মামা। নীরা শুধু নিলয়কে চায়। মহিলাদের ভিড় ঠেলে নীরার ঘরে ঢুকলো 7 বছর বয়সী ইফরান। নাবিল চাচ্চুর আদেশ মেনেই বেচারাকেই আতঙ্কপুরীতে প্রবেশ করতে হলো। ইফরান বরাবরই লাজুক স্বভাবের ছেলে, তার উপর এতগুলো মেয়েকে একসঙ্গে দেখে সে বেশ বিব্রত বোধ করছে। পাছে কেউ তাকে একা পেয়ে মশকরা না করে বসে। কিন্তু কি আর করা, চাচ্চু যা হোমওয়ার্ক দিয়েছে সেটা করতে না পারলে কপালে দুঃখ আছে। ভিড় ডিঙ্গিয়ে পিঁপড়ার মতো পা ফেলে কোনো মতে নীরার পাশে দাঁড়ালো। তবে প্রাইভেসি কম। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বুঝলো কাঙ্ক্ষিত বার্তা নীরা পর্যন্ত পৌঁছানো দুরূহ ব্যাপার এই মুহূর্তে। বার্তা পাঠানোর জন্য একটু চুপি চুপি টাইপ পরিস্থিতি দরকার, যেটা এখন নেই। মানে এখন ফুপ্পির সঙ্গে কথা বলার সুযোগ নেই। এমনকি নীরাও ওকে খেয়াল করলো না। বোকা বোকা মুখ করে দাঁড়িয়ে রইল ইফরান। নীরা ফুপ্পিকে আজ তার বড়ই ভালো লাগছে। কনে সাজে কি যে সুন্দর লাগছে ফুপ্পিকে। ইফরান চোখ ফেরাতে পারছে না। নাবিল চাচ্চুর সাথে খুব মানাবে। আচ্ছা, বাবা তো বলেছিল নীরা ফুপ্পি আর নাবিল চাচ্চু কাজিন ব্রাদার অ্যান্ড সিস্টার হয়। ওদের তাহলে সকলে যে বলছে আজ ওদের বিয়ে,
কাজিনকে আবার বিয়ে করা যায়? অদ্ভুত তো। তাহলে তো তারও অনেক কাজিন সিস্টার্স আছে। সে বড় হলে বাবা মাও কি তাকে কোনো এক কাজিনের সঙ্গে বিয়ে করাবে? হ্যাঁ, যুক্তি তো তাই বলে। ইরফান চিন্তায় পড়ল। এই জোয়ান বর, তোমার এখানে কি গো? সকলে হো হো করে হেসে ফেলল। ইরফান ভ্রু বাঁকিয়ে চাইল ওদের দিকে। এই শাহানা নানুটা তাকে নিয়ে সবসময় মশকরা করে। মা বলেছে সে নাকি নীরা ফুপ্পির ছোট খালা। কিন্তু উনি কেন সব সময় ইরফানকে দেখলেই এমন পচা কথা বলে? ধ্যাত, একদম লজ্জায় ফেলে দেয়। এত লোকের ভিড়ে এভাবে বর ডেকে দিল। ছি, ইরফানের বুঝি লজ্জা করে না? ফুপিকে দেখতে এলাম। দেখা হলো? ইরফান এক পলক নীরার দিকে চেয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কেমন লাগছে তোর নীরা ফুপিকে? কনের কাছে এসে পাশ থেকে প্রশ্নটা করলো রিনি। ইরফান পুনরায় নীরাকে দেখে নিল। সবার থেকে বেশি সুন্দর লাগছে। হেসে ফেলল সকলে। তাই? তাহলে এক কাজ কর, তোর নাবিল চাচুকে গিয়ে বল ফুপিকে আজ সবার থেকে বেশি সুন্দর লাগছে। বেটা কি রিয়াকশন দেয় এসে জানাবি। যদি লুকিয়ে লুকিয়ে দেখতে চায় সেটাও এসে বলবি, কেমন? ইরফান বিভ্রান্ত মুখে চেয়ে রইল। আজব তো, নীরা ফুপ্পিকে সুন্দর লাগছে সেটা চাচুকে জানানোর কি আছে? চাচু তো কতই দেখেছে ফুপ্পিকে, আলাদা করে বলার কি হলো? গরময় পায়চারি করছে নাবিল। বিচ্ছুটাকে সে কখন পাঠালো এখনো কোনো আপডেট নিয়ে এলো না। ও কি নীরাকে প্ল্যানটা জানাতে পারেনি? কিন্তু সময় যে নেই হাতে আর। নীরাটা আস্ত চিবিয়ে খাবে। কোথা থেকে এক দৌড়ে ঘরে ঢুকে হাঁটুতে হাত ভর করে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো ইরফান। নাবিল ভাই দুই হাত বুকে ভাঁজ করে দাঁড়ালো। অগ্নি চোখে চেয়ে রইল কিছুক্ষণ। বিচ্ছুটাকে মাথায় তুলে আছাড় মারতে ইচ্ছে করলেও এই মুহূর্তে উত্তরের আশায় চেয়ে রইল। চাচ্চু ফুপিকে রিচ করতে পারিনি। আই মিন পেরেছি, তবে দেয়ার আর সো মেনি লেডিস অ্যারাউন্ড নীরা ফুপি। ওরা ফুপির সাথেই বসে আছে। ওদের ওভারকাম করে ফুপি পর্যন্ত পৌঁছাতে পারিনি। অ্যান্ড দিস ওয়ার্ল্ড লেডি শাহানা, শি ইজ টু মাচ। আমাকে বলে আমি নাকি তার জুয়ান বর। আজব কথা, আমি কেন তার বর হতে যাব? শি ইজ নীরা ফুপিস আন্টি। তাছাড়া শি হ্যাভ অ্যান ওল্ড হাজব্যান্ড অ্যান্ড 3 কিডস। তাকে জানিয়ে দেবে আমি কোনো ম্যারিড ওল্ড লেডিকে বিয়ে করব না। নাবিল চোখ বড় বড় করে চাইল। মেজাজ খারাপ হলো তার। তোকে ওল্ড লেডিদের সাথে ঘেঁষাঘেঁষি করতে পাঠিয়েছি। এমন চর লাগাবো বেটা, ইংরেজের বাচ্চা। গর্ধব। নীরা কি করছিল? মুখ ফুলিয়ে বসে আছে। মেবি শি ইজ এগ্রি উইথ সামওয়ান। মেজাজ অত্যাধিক চটল বোধহয় নাবিলের। দাঁত কিরমির করতে করতে চাইল। রেগে মেগে কিছু বলতে যাবে তার আগেই ফোন বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে নীরার কর্কশ কণ্ঠ ভেসে এলো। কঠিন স্বরে ঝাঁঝিয়ে উঠল মেয়েটা। নাবালকের বাচ্চা, তোকে সামনে পাই একবার। তোর চান্দি ভেজে যদি ইঁদুরকে না খাইয়েছি তো আমার নামও নিরানা। বিয়ে করার শখ হয়েছে, যা বললাম সেটা না করে টোপর পরে রোস্টে কোমর মেরে বসে আছো কেন? হ্যাঁ, আমার মাথা গরম করবা না নাবিল ভাই। ঘর বাড়ি ভেঙে একাকার করে ফেলবো বললাম। কিছু একটা করো, এরা আমায় চিতায় তুলবে। প্লিজ ডু সামথিং নাবিল ভাই। তোর কি মনে হয় তোকে বিয়ে করার খুশিতে আমি লুঙ্গি ড্যান্স করতেছি? বেহুদাই ক্যাঙ্গারুর মতো লাফায় উঠোস কেন? গলা ওঠাবা না। একে তো একটা কাজ ঠিকঠাক করতে পারলা না, আবার ভাব নিচ্ছ। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে বন চটকানা মারবো সেমরি। একদম বউয়ের মতো ঝাড়িঝুড়ি মারবি না। তোর বাপ, আই মিন আমার শ্রদ্ধেয় মামু পালে আমারে। যৌতুকে একটা ওডি দিলে না হয় তোর গরম গরম ঝাড়ি নরম ভাত ভেবে গিলে নিতাম। আমার চেহারায় কি জোকার টাইপ কিছু লেখা আছে? এত তেজ দেখাস কেন? পৃথিবীতে আমার ইম্পর্টেন্স কত জানিস তুই? তোদের বস্তা পচা চিপ নাটক দেখার মুড নেই আপাতত। ঘুমাবো, বাসায় যাইতে দে, মাফ চাই। নীরা মেজাজ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও পারছে না। নাবিল ভাইকে তার আগা গোড়া বরাবরই বিরক্তিকর লাগে। এখন তো আরো লাগছে, কিন্তু এই মুহূর্তে কিছুই করার নেই। হাতে কাদায় পড়লে চামচিকি টিকটিকি এমনকি সাপও ঠ্যাং দেখায়। এখন সে শুধু কাদায় পড়েনি, গলা সমান চোরাবালিতে ডুবে যাচ্ছে। না চাইতেও বিটকেলটার সাহায্য দরকার।
যার জন্য তার গাঁজাখুরি মার্কা কাজগুলো হজম করে নিতে হবে এই মুহূর্তে। দেখো নাবিল ভাই, নাবিল মুখের কথা কেড়ে নিয়ে অবাক হওয়ার ভানে বলে। দেখছি। নীরা দাঁত কটমট করল। গন্ডারের বাচ্চা, আমি ওয়াশরুমে ঢুকে ফোন করেছি তোকে, দয়া করে কিছু একটা কর। নাবিল কাজী আসবে একটু পরেই। বিয়েটা যদি হয়ে যায় তোকে জিন্দা সবাই খাবো, আই সোয়ার। গুনে গুনে তোর থেকে বয়সে 4 বছরের বড়, একটু তো রেসপেক্ট কর ব্রো। ওসব 2-4 বছর কোনো ক্যালকুলেশন হলো? তোমার সঙ্গে এত রেসপেক্টের সম্পর্ক কোনো বেলাতেই ছিল না। জঙ্গলির মতো সারাক্ষণ পেছনে লেগে থাকলে সম্মান আমদানি হবে কোথা থেকে? নীরা রে, তুই কিন্তু সত্যিই একটা ফালতু মহিলা। চাপা ধরে না? এত কথা পেঁচাস কেন? কতটা লাইফলেস আর ইউজলেস হলে মানুষ সারাদিন আগামের কথা বাড়াতে পারে? ভালো হয়ে যা, আমি দিব ফ্রি ট্রেনিং। আমি ফালতু লাইফলেস? তুমি দ্য ফাজিল বয় নাবালক ছাড়া আর কারোর সাথে এত কথা বলেছি কখনো? বলেছি কেন বললাম? বলতে তো বাধ্য করো। আমার পেট উগলানো তেতো কথা না শুনলে তো তোমার পেটের ভাত হজম হয় না। এমন কেন করো আমার সাথে? কোন কালে তোমার বাড়া ভাতে ছাই দিয়েছি? নাবিল আঙ্গুল দিয়ে কপাল ঘষে নিঃশব্দে হাসলো। বুঝলো বেজায় খেপেছে মেয়েটা। সল্লিবাজি সাইডে রেখে ডিলে আয়। বল তোকে হেল্প করার বিনিময়ে কি পাবো? জলজান্ত একটা বিয়ে ভেঙে ফেলা তো আর চারটিখানি কথা না। মামাতো সিস্টার খাটনি আছে বহুত। কি চাই তোমার? মাল কত আছে তোর পকেটে? নীরা বিরক্তিতে দাঁত কটমটালো। 1000 হবে। ব্লাডি গরিবস, মামির গহনা টহনা নাই কিছু। নীরা প্রকট রাগ দেখিয়ে ধুম করে ফোন কেটে দিল। আর সহ্য করা যাচ্ছে না অসহ্য লোকটাকে। মাথাটা ধরেছে খুব। এত অত্যাচার কি মেনে নেওয়া যায়? বুঝতে বাকি নেই নাবিল ভাই ইচ্ছে করে ওকে রাগাচ্ছে। পর মুহূর্তেই ফোন করলো নাবিল। রেগে যাচ্ছিস কেন ব্রো? ব্লাড প্রেশার বাড়বে তো। ওপস, তুই তো আবার লো আয়রন লো প্রেশারের রোগী। ব্লাড প্রেশার বাড়ে না, কিছু হলেই পৃথিবী গোল গোল করে ঘুরে। রিল্যাক্স, শান্ত হ, রাগ কমা, নয়তো গালের মাংস ফুলে ব্লাস্ট হবে যে কোনো সময়। মাথা ঠান্ডা করে বস, ভাবতে দে। আমি কিন্তু গলায় ফাঁস দিব নাবিল ভাই। তোমার 14 গোষ্ঠীকে ফাঁসাবো, জেনে রেখো। হু হা হা, তোর মদন মার্কা আরজি শুনে হালকা করে মরে গেলাম। এমন চিপ মুখস্থ ট্র্যাজেডি লাইন কে শেখায়? আমার 14 গোষ্ঠীর মধ্যে তোর গোষ্ঠী তো অর্ধেক রে, বলদের বলদ। এমন আবুল কিসিমের যুক্তি নিয়ে নাবিলের সঙ্গে তর্কে জড়াস, মূর্খ রমণী। মীরা ফুঁসে উঠল। নাবিলের হাসির শব্দ শোনা যাচ্ছে অপর প্রান্ত থেকে। গগন কাঁপিয়ে হাসছে ছেলেটা। জলজ্যান্ত আগ্নেয় ঘিরির লাভাটাকে আর একটু উস্কে দিতে মন্দ লাগে না তার। নীলুটার রাগটা বরাবরের মতোই একটু বেশি। ওকে রাগানো মানে নাবিলের সারাটা দিন বিন্দাস। ইফরান বিভ্রান্ত মুখে চেয়ে আছে চাচুর পানে। হুট করে হাসছে কেন চাচু? হাসছো কেন তুমি? নিরাপপি কি বললো? ফপি না রে পাগলা, চাচি বল। একটু পরেই পৃথিবীকে সাক্ষী রেখে তোর নীরা ফপি তোর চাচাকে কবুল করবে। তোর ফপির অবস্থা বেগতিক, যে কোনো সময় ইন্না লিল্লা হয়ে যাবে। চাচি বলার অভ্যাসটা এখন থেকে কর বাপ। আমার বিয়ে করা বউকে ভবিষ্যতে এমন এবড়ো খেবড়ো ডাকে সম্বোধন করলে মাথায় তুলে আছাড় মারবো। চাচি বলবি, বুঝলি? সাথে আম্মা অ্যাড করলেও প্রবলেম নেই। আমাদের নাদোষ নুদোষ সাওয়াল পাওয়াল হওয়ার আগে তোকেই না হয় পালিত সন্তান বানিয়ে নিলাম। কি বলো প্রি অর্ডারি বউ? নীরা ভারী একটা শ্বাস ফেললো। নাবিল ভাই প্লিজ তাড়াতাড়ি বলো কি করতে হবে। তোমার সাথে আর যারা পেঁচাল পাড়ার জন্য পুরো জীবন পড়ে আছে, এখন বাঁচাও। আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি নাও। আর তোমাকে বিয়ে করার তো প্রশ্নই আসে না। প্ল্যান আছে কিছু, নাকি ওটাও মেয়ে হয়ে আমাকেই দিতে হবে? তুই কি রে, সাহায্য চাইছিস আবার অকৃতজ্ঞের মতো অ্যাটিটিউড দেখাচ্ছিস? কংক্রিটের শরীর নাকি? মায়া দয়া ম্যানার্স
সফটনেস কুলনেস বলতে কিছু আছে নাকি সেটাও সিমেন্ট ভেবে গিলে নিয়েছিস? কই হাতে পায়ে ধরে নাকের পানি চোখের পানি এক করে ভ্যা করে একটু কাঁদবি তা না, উল্টো এমনভাবে বলছিস মনে হয় তোর মতো ব্রিটিশ মরিচকে বিয়ে করার জন্য আমি খুব আনন্দ বোধ করছি। আহা কি আনন্দ, আকাশে বাতাসে টাইপ ব্যাপার। আয়নায় নিজেকে দেখেছিস কোনোদিন? ইউ ব্লাডি ব্রিটিশ মরিচ। নীরা নিজেকে সামলালো একটা লম্বা শ্বাস টেনে। মেয়েটা বরাবরই এই এক রাগের কাছে কাবু হয়ে যায়। শ্রদ্ধেয় নাবালক এহসান, প্লিজ আমার প্রতি একটু এহসান করুন। এই মাইনকার চিপা থেকে উদ্ধার করুন প্লিজ। আপনার প্রাণ প্রিয় মামা আমাকে কিছুক্ষণের মধ্যেই বলি দেবেন। যেখানে আপনি প্লিজ জল্লাদের রোলটা প্লে করবেন না। একটু সদয় হন এই দুঃখী মানবীর প্রতি। বেশ রসিয়ে রসিয়ে কথাগুলো বলল নীরা। নাবিল বিরক্ত হলো, মুখে সূচক শব্দ করে বলল, তুই নাবালক, তোর নানার 7 গোষ্ঠী নাবালক। বাপের সঙ্গে না পেরে আমার মধুর মতো মিষ্টি নাম বিকৃত করতে আসছে। এত কাহিনী না মারিয়ে নিজে গিয়ে বললেই তো পারো। হাঙ্গা তুমি করবে না। আমাকে কেন ফাঁসালি? তোকে আসলে থাপড়ানো উচিত, ফাজিল। মুখে বেহুদা পটর পটর সারাদিন, কাজের বেলায় খালি কলসি। নীরার কণ্ঠ নরম হয়ে এলো, রহিস হয়ে বলল, অসময়ের সুযোগ নিও না তো নাবিল ভাই। মেলা পেরোয়নি, আপুর বিপদ আমার ঘাড়ে এভাবে চেপে বসবে জানলে জীবনেও ওকে হেল্প করতাম না। না থাকতো বাস, না বাসতো বাসির, না বাসতো বাঁশরি। হারামিটা প্রেম নিয়ে ভেগে আমায় ফাঁসিয়ে গিয়েছে। আব্বুকে কি করে বোঝাই বলো তো? মীরাপু ভেগেছে বলে কি আমিও মা ইজ্জত ডুবাবো? এই ছিল আমায়। নাবিল হাই তুলতে তুলতে বলল, তোদের বিশ্বাস নেই? করতেই তো পারিস। তলে তলে টেম্পো চালালে আমার সহজ সরল মামার গতি কি? কনস্পিরেসি তো কম জানিস না। বাপের বংশ বাদ দিয়ে নানার বংশের রীতি ধরলে এমনই হওয়ার কথা। তোদের নানার বংশে আমাদের মতো খাঁটি লোক দেখাতো একটা। এমন শুদ্ধ বংশ আর পাবি কোথাও? তোদের আসলে রুচির সিস্টেম ভালো না। তোর বোন ধরেছে গরু ব্যাপারী আর তুই ধরবি ছাগল ব্যাপারী। 2 বোন মিলে হাম্বা হাম্বা ভ্যাবে ছাড়া উপায় নাই। আমাদের মতো ক্লাসিদেরকে তো আর ভাল লাগবে না। অবশ্য দেশের প্রোডাক্টিভিটিতে তোদের অবদান কিছুটা বাড়বে। নীরার এবার সত্যি ইচ্ছে করছে গড়াগড়ি করে কাঁদতে। লোকটা ওকে এক রত্তিও স্বস্তি দিচ্ছে না। জন্ম থেকে জ্বালিয়ে মারছে শয়তানটা। আমি গরুর ব্যাপারই না। দরকার হয় গরু চোরকে বিয়ে করব, তাও তোমাকে না। হ্যাঁ, যার টেস্ট যেমন। দরজায় ধূপধাপ আওয়াজ হচ্ছে। মা ডাকছে নীরাকে। নীরা, তাড়াতাড়ি বের হ মা, কাজী সাহেব এসে পড়েছে বাবু, বের হ জলদি। নীরা দাঁত দিয়ে নখ খুঁটতে খুঁটতে ঠোঁট উল্টে মৃদু শব্দ করে গোঙালো। নাবিল ভাই। নাবিলের হাসি ঠেকায় কে? উদ্ভ্রান্তের মতো গা দুলিয়ে পৈশাচিক হাসল সে। সে কি বিশ্ব জয় করা হাসি? রে, নিরুপমার ডাক পড়েছে। যা নিরু যা। জিলে আপনি শাশুড়াল। তোর ফুপি ওরফে আমার একমাত্র আম্মা তোকে বরণ করার জন্য প্রস্তুত। যাও বউ, বলবো কথা বাসর ঘরে। শিকদার বাড়িতে ইতিমধ্যে হই হুল্লোড় পড়ে গেছে। বর বউ উভয়ই নাকি একই সঙ্গে উধাও। অবাক কাণ্ড। পালাতে হয় একজন, পালাবে দুজন কেন? বিরল ঘটনা। রিমির মতে এইসব ঘটনা পৃথিবীর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত। মানবজাতি বিয়ে থেকে পালানো ইতিহাসের ভিন্ন রকম দৃষ্টান্ত দেখতে পাবে। রাহেলা বেগম ভাইয়ের শিওরে বসে আছেন। ঘটনা সম্পর্কে পুরোপুরি অবগত না হওয়া অবধি কোনো কিছুই বলা যাচ্ছে না। ছেলেটা তার এমন কাণ্ড করে বসবে কে জানতো? বিয়ে করবি না তা আগে জানালে কি হতো? খামোখা লোক হাসানো তামাশা। আমিনা বেগম চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন খাটের এক কোণে। মেয়ে দুটোকে এত দেখে শুনে কঠোর পরিবেশে বড় করার এই ফল দিল। কিসের অভাব ছিল এদের? একটাবার বাপটার দিকে চাইলো না। রিমি কোথা থেকে উড়ে এলো কে জানে। হাতে একটা সাদা কাগজের চিঠি। রাহেলা বেগমের সম্মুখে ধরে বলল, নীরাপুর রুম থেকে পেয়েছি। শোক সভায় পরিণত হওয়া স্নিগ্ধ বাড়িটাতে জেগে ওঠার শোক সভায় পরিণত হওয়া নিস্তব্ধ বাড়িটা জেগে ওঠার মতো একটা কারণ পেল এবার।
যারা বসেছিল ওরা উঠে দাঁড়ালো, আর দাঁড়ানো লোকগুলো আরো কাছে এলো। চোখে মুখে তীব্র কৌতূহল। মুহূর্তটাকে বাংলা সিনেমার ক্লাইম্যাক্সও বলা যায়। শুধু অভাব একটা ধুম টানানানা ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকের। সেই কাজটা অবশ্য নীরার মামি খালারা করে দিবেন। কোটনামিতে এদের ভালো সুনাম আছে। মার্চে মাসির দরদ বেশিটাই ফাহুতাসে এরা পিএইচডি প্রাপ্ত। চিঠির খবর পেয়ে বড় ঘরে ছুটে এলো সকলে। চেয়ে রইল অধীর আগ্রহ নিয়ে। ডাক পিয়ন রিমি মেলে ধরল চিঠি। সকলের অপেক্ষার অবসান এই বুঝি ঘটল। কখন পড়বে চিঠি? কি আছে এতে? চিঠিটা কি সকলের উদ্বিগ্নতা কমাতে সক্ষম হবে, নাকি নতুন করে মাথায় হাত দিয়ে চক্কর খাওয়ার মতো কোনো বিষয়? রহস্য, রহস্য, রহস্য। নিশির প্রথম প্রহর। ল্যাম্প পোস্টের হলদিটে আলোয় ধুলোর শহর কমলা রঙারূপ ধারণ করেছে। সেই মলিন আলোর পথ ধরে সদ্য বিয়ের লগন থেকে পালিয়ে সতর্কতার সহিত হেঁটে চলেছে একজোড়া বিভ্রান্ত যুবক যুবতী। জাদুর শহরের বুক দিয়ে নাম না জানা উদ্দেশ্য, অজানা গন্তব্যে। নীরার কালো রঙের বোরকার ভেতরের বেনারসিটা একটু আধটু পায়ের দিকে উন্মুক্ত। আশপাশটা তখনও পুরোপুরি নিস্তব্ধ না। রাত কেবল 10টা বাজল। এই অবেলাতেই বাড়ির গেট ডিঙ্গিয়ে এসে ছুটল নাবিল নীরা। শেষমেশ ইফরানটা ওর মায়ের বোরকা এনে দিয়ে হেল্প না করলে আজ আর রক্ষা ছিল না। বোরকার পরার দরুন নীরার কনেশ্বাস ঢাকা পড়লেও নাবিলের পরনে বোরকা পরার দরুন নীরার কনেশ্বাস ঢাকা পড়লেও নাবিলের পরনে তখনও বিয়ের পাঞ্জাবি। হাতে নীরার কালো রঙের একটা লাগেজ আর গোল্ডেন রঙের জুতা। নাবিল এসব নিয়ে ব্যাপক বিরক্ত। হাতে করে ব্যাগপত্র বহন করতে হবে বলে কখনো মায়ের সাথে মার্কেটে পর্যন্ত যায়নি ছেলেটা। আর এখন এই বিছানায় উপর হয়ে শুয়ে থাকা রাতে এসে কিনা তরতাজা একটা যুবতীর জুতাও বহন করতে হচ্ছে। কি কপাল! এর চেয়ে পাবজি খেলে কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে পড়া উত্তম। কোন গুণাক্ষরে যে এই ব্রিটিশ মরিচের সাথে আম্মা জান তাকে এক ঘরে করতে চেয়েছেন কে জানে। এবার সামলাও ঠেলা। হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছে পেছনে চাইল। দৌড়াতে দৌড়াতে নীরার অবস্থা কাহিল। জুতা খুলেও বেনারসির ভার সামলাতে পারছে না মেয়েটা। আশপাশ থেকে লোকজন ক্ষণে ক্ষণে ও কি ঝুঁকি মেরে দেখছে ওদের। এই রাত বিরেতে দুটো প্রাপ্তবয়স্ক যুবক যুবতী কোথায় ছুটছে? কোনো অবৈধ ঘটনা নয় তো? ওদের পাকা দৃষ্টি কখন বিপদ বয়ে আনে কে জানে। লোকগুলো একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করে কিসব বিড়বিড় করছে। আর চোখে সেদিকে এক পলক চাইল নীরা। প্রবল ক্লান্তিভাব শরীরে, তার উপর মনের ভয়, সব মিলিয়ে বেশ বেগ পোহাতে হচ্ছে ওদের। হাঁটতে হাঁটতে বেশ নির্জন একটা গলিতে ঢুকে পড়েছে। নীরার পা দুটো আর চলতে চায় না। এমনিতেও সারাদিন পেটে খাবার পড়েনি। মেয়েটা হাঁপাতে হাঁপাতে বসে পড়লো এক পর্যায়ে। নাবিলের সেদিকে খেয়াল নেই, সে আপন ভঙ্গিতে হাঁটছে। নির্জন হাঁটতে হাঁটতে একা একা অনেকটা পথ চলে এসেছে প্রায়। খেয়াল করলো না পাশের জন সাথে আছে কি নেই। নীরা এক পলক ওর যাওয়ার পানে চেয়ে বিড়বিড় করে কয়েকটা অশুদ্ধ গালি দিল। শরীরটা একটু স্বস্তি পেতেই পুনরায় উঠে দাঁড়ালো। মুখে নেকআপটা ঠিক করে হাঁটে ধরতেই কিসের অদ্ভুত ধরনের ডাকে পেছনে ফিরে চাইলো। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে এলো নীরার। কয়েকটা কুকুর দাঁড়িয়ে আছে ওর পেছনে। এই আপদের দল কখন এসে নীরার কাছাকাছি দাঁড়ালো মেয়েটা খেয়াল করলো না। নীরা তাকাতে ওরা নাক ফুলিয়ে দাঁত বের করে ভয়ঙ্কর দৃষ্টিতে চাইল নীরার দিকে। দাঁড়ানোর ভঙ্গিমা এলাকার পাতি গ্যাংস্টারদের মতো, দৃষ্টি হিংস্র। সামনের দাঁত কপাটি বের করে মৃদু স্বরে কেমন অদ্ভুতভাবে আওয়াজ করছে। মনে হচ্ছে কাঙ্ক্ষিত শিকারি পেয়েছে চোখ জোড়া। নীরার দম বন্ধ হয়ে এলো ওদের অমন ভয়ঙ্কর ডাক শুনে। একটা কুকুর ওর কাছে এসে বোরকায় নাক ঘষে কি যেন শুকছে। হাঁটু কাঁপছে তার। ভয়ে নীরার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। একটা শুষ্ক ঢোক গেলে চোখ বন্ধ করে আল্লাহর নাম জপতে থাকলো। কি করবে, কোথায় যাবে, কে বাঁচাবে? ইতোমধ্যেই বরফের মতো শীতল হয়ে এসেছে সর্বাঙ্গ। শরীর কাঁপছে ঘূর্ণিঝড়ের কবলে পড়া গাছের মতো। তবুও মূর্তির মতো স্থির দাঁড়িয়ে রইল। কুকুরটা তখনই ওর বোরকায় কামড় বসালো আকস্মিক। কুকড়ে উঠল নীরা। বোরকায় টান পড়তেই চোখ বড় বড় করে চেয়ে গগন কাঁপানো চিৎকার দিয়ে উঠল। নাবিল পকেট থেকে একটা স্যান্ডার ফ্রেশ বের করে সেটা চিবুতে চিবুতে মনে সুখে হাঁটছে। কখনো কখনো দু একটা বাবল ফুলিয়ে নিজেই সেগুলো মুখ দিয়ে ফুটাচ্ছে। পকেটে আরেকটা আছে, সেটা বের করে নীরাকে দেওয়ার জন্য হাত বাড়িয়ে পাশে চাইল। নীরা পাশে নেই। পেছনে তাকিয়েও ওকে না দেখতে পেয়ে আবিষ্কার করলো নীরা ওর সাথেই আর নেই। আশপাশটায় চোখ বোলালো। দূর দূর পর্যন্ত যতদূর চোখ যায় দু একটা কুকুর ব্যতীত কোথাও কেউ নেই।
মেয়েটাকে কোথাও দেখতে না পেয়ে গলা শুকিয়ে এলো নাবিলের। এতক্ষণ নীরা তাহলে ওর সাথে সাথে আসেনি? ও মাই গড! একটা চিৎকারের আওয়াজ কানে এলো তখনই, সাথে বেশ কিছু কুকুরের ঘেউ ঘেউ শব্দ। ষষ্ঠ ইন্দ্রিয় খারাপ কিছু ইঙ্গিত দিতেই নাবিল হাত থেকে লাগেজটা ফেলে মুখে শিট। কথাটা উচ্চারণ করে উন্মাদের মতো দৌড় লাগালো। চেতনাহীন দৌড়াচ্ছে ছেলেটা, কোথাও নেই নীরা। অজানা বিপদ আশঙ্কায় মাথায় চিন্তার দলেরা হানা দিয়েছে। মস্তিষ্কে বহমান ঘূর্ণিঝড়ের দরুন পাঞ্জাবিটা ঘামে ভিজে একাকার। রাগে চুলগুলো টেনে ধরল নিচে। উফ, এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারলাম আমি এই নির্জন রাস্তায়? কোথায় খুঁজবো ওকে? এই মুহূর্তে কোনো পুলিশ ফোন করাটাও বুদ্ধিমানের কাজ না। এতে ঝামেলা কমবে বই কি বাড়তে পারে। একই গলিতে 10টা চক্কর দিয়েও নীরার দেখা পেল না। গেল কোথায় মেয়েটা? কুকুরগুলো এখানেই, তাহলে নীরা কোথায়? অস্থিরতায় কপালে হাত ঠেকালো। পুনরায় খুঁজতে যাবে তখনই কানে একটা শব্দ করা নেড়ে ইঙ্গিত জানালো কিছু একটার। একটা নারী কণ্ঠের ফুপানির আওয়াজ। শব্দটা বেশ জোরালো, খুব কাছে কোথাও থেকেই ভেসে আসছে। নাবিল তড়া গতিতে তা অনুসরণ করে হাতের বাম দিকের অন্ধকার সরু গলিটাই চাইল। অন্ধকারের দরুন আপাতত ভেতরের কিছুই দেখা যাচ্ছে না, কেবল আবছায়া একটা অবয়ব ভেসে আসছে। নাবিল পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইটটা অন করে সেদিকে তাক করলো। আলো চোখে পড়তেই ভেতর থেকে কেউ গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল, নাবিল ভাই, বাঁচাও বাঁচাও বাঁচাও! নাবিল থমকে উঠল। বাংলা সিনেমার গুন্ডা ধরা নায়িকাদের মতো ওভার অ্যাক্টিং করার আর সময় পেল না। এই ফাটাবাস গলা নামা, আমি এটা। তাৎক্ষণিক নীরার মুখ থেকে হাত সরিয়ে ফিরে চাইল। মানুষটা নাবিলে সেটা নিশ্চিত হতেই দৌড়ে এসে নাবিলের পাঞ্জাবির হাতা খামচে ধরল। চুপসে গিয়েছে মুখটা। এতক্ষণের চাপা কান্নাগুলো এবার কিছুতেই বাদ মানল না, বেরিয়ে এলো অগত্যাই। শরীর কাঁপছে নীরার, অসম্ভব ভয় পেয়েছে মেয়েটা। ঠোঁট উল্টে হাউমাউ করে কেঁদে ফেলল। চোখের পানিতে বোরকার নেকাব ভিজে একাকার। নাবিল আপাতত চুপ থেকে কিছুক্ষণ ওকে দেখল। কি অসহায় লাগছে নীরাটাকে। মৃদু হাসলো নিঃশব্দে। আজ আর বেকু ব্রেনলেস বলে বকাঝকা করলো না। কাঁদুক একটু। পুরো রাস্তা কেউ কারোর সাথে কথা বলল না। অনেকটা পথ নিঃশব্দে এসে নাবিল এক পলক ওর ফুলা ফুলা মুখের দিকে চেয়ে ঠোঁট কামড়ে হেসে শুধালো, তুই আগে দৌড় দিয়েছিস নাকি ওরা? নীরা গম্ভীর মুখে চাইল, হাঁটছে ভয়ে ভয়ে। আমি জানতাম, ফাউল কুকুর দেখলেই দৌড় লাগাতে হয় না, জানিস না? দৌড় দিলে এরা তোকে এদের শিকারী মনে করবে, সন্দেহের দৃষ্টি পড়বে, অহেতুক বিপদ ডেকে আনে আর কি। সুবুদ্ধির বদলে ব্রেন ভর্তি হাওয়া থাকলে যা হয়। নীরা ফুঁসে উঠল, এ কাপুরুষ, একে তো একলা ফেলে হাঁটা ধরেছ, আবার গলা ফাটিয়ে কথা শোনাচ্ছ কেন? আমার বোরখায় কামড় বসিয়েছে ভাই, পায়ে কামড় দেয়া পর্যন্ত অপেক্ষা করব? আমি একা একটা মেয়ে কি করতাম? আশেপাশে কাউকে না দেখে ভয় পেয়েছি, আর তুমি খারাপ লোক, একটু ফিরে চেয়ে দেখলে না আমি বেঁচে আছি নাকি মরে গেলাম? একটা মেয়েকে নিরাপত্তা দিতে পারো না? কেমন পুরুষ তুমি? বাড়ি ফিরে ফুপিকে যদি না বলেছি তো আমিও নিরাশ শিকদার না। যত দোষ এখন নাবিল ঘোষ। আমাকে তোর নিরাপত্তার ঠিকাদার রেখেছিস, বেতন পাই। শুরু থেকেই বলছি আমার সামনে সামনে হাঁটতে, কিন্তু না, তুই তো নিজেই বেগম রোকেয়া লং ডিস্টেন্স মেনটেন করেছ। কথায় কথায় ভাব মেয়ে মানুষের এত তেজ থাকতে নাই। তোরা হচ্ছিস পরনির্ভরশীল দল, কথা শুনবি বেটা লোকদের। আর তুই আপাতত শুনবি আমার, কানা হয়ে শার্টের কোনো খামচে ধরে হাঁটবি। নেক্সট থেকে নাবিল এহসানের নির্দেশনা অগ্রাহ্য করলে নয়তো এভাবেই পদে পদে বিপদে পড়তে হবে। এখন তো কুত্তা তাড়া করলো, আরেকবার ঢিলেমি করবি তো এলাকার ভূত প্রেত দল দিয়ে দৌড়ানি খাওয়াবো। ভূত প্রেত মনে হয় ওনার শ্বশুর লাগে, বললেই মেয়ের জামাইয়ের সেবা করতে দৌড় লাগাবে। মুখ বাঁকিয়ে কথাটা বলল নীরা। নাবিল ঠোঁট কামড়ে হেসে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, নিজের বাপ নিয়ে এমন কুৎসিত মন্তব্য করিস না নীরা, লোকে নিন্দা করবে। নীরা দুম করে পিঠে কিল বসিয়ে দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে হাতে চিমটি কাটল। নাবিল আশকারা দিয়ে হাত পেতে দিল। তোর মতো পিঁপড়ার নখের আঁচড়ে আমার শরীরে একটা পশমও টলবে না।
মগজ ছাড়া মহিলা। নিজের সাইজ দেখেছিস? একটা ফু দিলেই তো উঠতে উঠতে মঙ্গোলিয়া পৌঁছে যাবি। আসছে রক্ত খাইতে। নীরা ঠোঁট উল্টে কেঁদে দিল। নাবিল চোখ ছোট ছোট করে চাইল। ওরে কি নাটক রে ভাই, কাঁদছিস কেন ভেলকিবাজ? আমি কত ভয় পেলাম আর তুমি এখনো আমাকে ধমকাচ্ছ। নাবিলের কিঞ্চিত অনুশোচনা হলো। বেচারি ভালোই ভয় পেয়েছে বোধ হয়। দেখি কেমন আহারে আহারেটায় ফিলিং হচ্ছে। নয়তো এই মাল তো এমনি এমনি কেঁদে দেওয়ার মেয়ে না। কুকুরগুলো মানুষ হলে না হয় হকি স্টিক দিয়ে কেলিয়ে আসতো, কিন্তু পশুদের সাথে আর কি বা করবে। নাবিলের মনটা নরম হলো, মায়া হলো ওর জন্য। পকেট থেকে বাকি থাকা সেন্টার ফ্রিজটা বের করে ওর সামনে ধরে বলল, আচ্ছা সরি, আর বকবো না। নে এটা চাবা। মনোযোগ অন্যদিকে কনভার্ট হলে আরও সব মনে করে খারাপ লাগবে না। মুভ অন কর। নীরা কিছুক্ষণ হাতের দিকে চেয়ে থেকে চুইংগামটা নিয়ে রাস্তায় ফেলে দিল। প্রকট রাগ দেখিয়ে একা একাই হাঁটা ধরলো। নাবিল চোখ বড় বড় করে চাইল। বিচ্ছুটার সাহস আর বেয়াদবি দেখে রীতিমতো চোখ কপালে আর মেজাজ তুঙ্গে ওঠার পথে। এই বেয়াদব, তুই আর আমার সাথে হাঁটবি না। নিজের রাস্তা নিজে মাপ। যদি একসঙ্গে একই পথে আসতে দেখি তো মাথায় তুলে বাপের কাছে দিয়ে আসবো। ধরে বেঁধে নাবিল হাসানের সঙ্গে বিয়ে দিয়ে দেবে। তেজ বের হবে। নীরা দোয়ানার পাত্তা না দেখিয়ে মুখ ভেঙিয়ে নিজের মতো হাঁটছে। নাবিল লাগেজটা শব্দ করে আছাড় মেরে তুলল। নীরা এক পলক পেছন ফিরে চেয়ে রসিয়ে রসিয়ে বলল, ভাঙ্গো ভাঙ্গো, ভেঙে গুঁড়ো করে ফেলো। কে আটকালো? তারপর ভেতরের মালপত্র সব পকেটে আর মাথায় নিয়ে ঘুরবে। আমি কি? নাবিল অগ্নি দৃষ্টিতে চাইল। সামান্য কুত্তার দৌড়ানি খাওয়ার মেয়ে কিনা ওকে হুমকি দিচ্ছে। নাবিলকে? এটাকে তো সময় সুযোগ বুঝে দেখে নেব। মালিবাগের একটা টঙের দোকানে বসলো ওরা। হাতে ধোঁয়া ওঠা রং চা, মাথাটা ধরেছে খুব। আমরা কোথায় যাব এত রাতে? কিছু ঠিক করেছো? মিনমিন করে প্রশ্নটা করলো নীরা। নাবিল স্বভাব সুলভ দায়সারা ভঙ্গিতে চাইল। ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর শ্বশুর বাড়িতে। নীরা আর কথা বাড়ালো না। মনটা এমনিতেই ঠিক নেই, তার উপর এর সাথে কথা বাড়িয়ে মেজাজের 14টা বাজানোর কোনো ইচ্ছে নেই তার। পকেট থেকে ফোনটা বের করে কাউকে ফোন করলো নাবিল। শাওন, কোথায় আছিস বন্ধু? বাসায় কেন? মালিবাগের দিকে। ইমিডিয়েট আমার বাইকটা নিয়ে আয়। চাবি জসিম ভাইয়ের কাছে। শাওন কি বুঝে হাই ভোল্টেজের শক খাওয়ার মতো করে বলল, কোথায় তুই? হোয়াইট, তোর না আজকে নীরার সঙ্গে বিয়ে হওয়ার কথা? বাসর রাতে বাইক নিয়ে কই ছুটছিস? আর এমন হাঁপাচ্ছিস কেন? নীরা কোথায়? হাঁপাচ্ছি মানে? ওয়েট, তুই কি আমাকে খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছিস শালা? আমি এখনো সহি শুদ্ধ পুরুষ। ভার্জিনিটি কাচের মতো স্বচ্ছ। কোনো নারী জাতির দাগ নেই সোনার যৌবনে। ওসব 2 নাম্বারই ইঙ্গিত দেখাবি না, খবরদার। বিবাহিত পুরুষদের বাসর রাতের 2 নম্বরই ইঙ্গিত দিব, এতটাই স্বাভাবিক? তা মধুচন্দ্রিমায় বকে ফেলে বাইকের তলব করছো কেন? একটু বুঝিয়ে বলো তো ভাই। বউ ভাল লাগে না? বাইকের সঙ্গে রোমান্স করব। শাওন হাসলো ওপাশ থেকে। বুঝলাম, কিন্তু নীরা কই? নীরা আমার সঙ্গে, আমিও ওর সঙ্গেই। আমরা দুজন দুজনের সঙ্গে, বলা যায় সঙ্গ দিয়ে সঙ্গে পালিয়েছি। শাওন বোধহয় বুঝলো না কিছুই। রাউমিং স্যার বেটা, পালিয়েছিস মানে? নীরা তোর সঙ্গে কেমনে পালালো? একটু বুঝিয়ে বলতো দোস্ত। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। বিয়ে ক্যান্সেল। এটাকে আমার সহ্য হয় না, আবার আমাকেও এর সহ্য হয় না। বিরোধী পক্ষ নিয়ে সংসার করা যায় না ব্রো। তো তোরা রাজি নোস সেটা ফ্যামিলিকে জানালেই তো হতো, নাকি কাহিনী ভিন্ন? আসল ঘটনা বল। এনিথিং রং? হবু বউকে নিয়ে ভেগেছিস তো বিয়ে ক্যান্সেল করার মানে কি? ভাই আমি কি সত্যি কিছুই বুঝতে পারছি না। দূর ছাতা, এত প্রশ্নের ঝুলি খুলিস না তো ভাই। অত বোঝাবুঝি দিয়ে কাজ নেই। ফিরে এসে তোকে এবিসিডির মতো করে বুঝাবো। আপাতত বাইকটা নিয়ে এসে তোর শ্বশুরদের হাত থেকে বাঁচা, নয়তো যে কোনো সময় হাজতে ঢুকে যেতে পারি। সোনার যৌবনে জেলের বাড়ি পড়তে দেওয়া যাবে না কিছুতেই। বিয়ে শাদী করিনি, রেপুটেশনের ব্যাপার আছে। তা এখন যাচ্ছিসটা কোথায়? নীরা লাগেজটা ধরে গম্ভীর মুখে আশপাশটা দেখছে। সেদিকে এক পলক চেয়ে নাবিল বলল, নেপালের টিকিট কাটিয়েছি। মুসিবতটাকে এভারেস্ট সেরে আসবো। এটাকে নিয়ে আবার বাড়ি ফেরা মানে চোখ বন্ধ করে মামা
আর আম্মাজানের হাতে ডেট ফেলে দিয়ে আসবো পাহাড়ে, টপকে পড়ে থাকবে কোথাও, কেউ খোঁজ পাবে না, মাঝখান থেকে আমি সেফ। মীরা এক পলক রাগী দৃষ্টিতে চাইল, ফোন কানে ধরে চাইল নাবিল। সঙ্গে সঙ্গে দৃষ্টি বিনিময় হলো ওদের। নাবিল তীক্ষ্ণ চোখে চেয়ে ঠোঁট কামড়ে হাসলো। নাবিল একটা ফুডকার্ট দেখে কিছু খাবার কেনার জন্য রাস্তার অপর পাশে গিয়েছে। শাওন 20 মিনিটের মধ্যে বাইক নিয়ে ফিরল। ছেলেটা এখনো বিভ্রান্ত। কি ব্যাপার নিরুনিধি, কেমন আছো? নীরা ভদ্রতা সূচক হাসলো। আলহামদুলিল্লাহ ভাইয়া, আছি ভালোই। আমার সুদর্শন বন্ধুটাকে এভাবে রিজেক্ট করে দিলে? তুমি জানো ওর জন্য ভার্সিটিতে কত মেয়েরা পাগল? ওর বিয়ের কথা গোপন সূত্রের কয়েকজন শুনতে পেয়ে কি দুঃখটাই না পেয়েছে তুমি জানো? বুঝলে না নিরুপমা, বুঝলে না? নীরা বিরক্তিতে কপাল কুঁচকালো। নিপাকে চিনো? জি না। আরে ওই যে তোমার এলাকার ক্যাটরিনা, জাহাঙ্গীর মোল্লার মেয়ে। কি করেছে নিপা? এই মেয়ে তো নাবিলাকে খুব পছন্দ করে। বিয়ে করতে চাও? শাওন ভাবলো এসব বলে নীরার জেলাসি বাড়ানো যায় কিনা, কিন্তু না, উল্টো ব্যাপক বিরক্ত হলো মেয়েটা। নাবিল ভাইয়ের বন্ধুগুলো তার মতোই প্যানিক মার্কা। ভাইয়া আমার নাম নীরা, নিরু, নিধি, নিরুপমা কোনোটাই না। আর আপনার বন্ধুকে ক্যাটরিনা, জরিনা, মর্জিনা যেই বিয়ে করতে চাক তাতে আমার কি? এখন রাস্তা ক্লিয়ার করতে বলুন না তাদের বিয়ে। আর আমি একা আপনার বন্ধুকে রিজেক্ট করিনি, সে নিজেও আমার মতামতের সাথে সম্মতি দিয়েছে। ইউ বোথ ডোন্ট লাইক ইজ আদার। আমাদের সম্পর্ক কখনোই স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার মতো মধুর ছিল না। তাকে আমি কাজিন হিসেবেই তো সহ্য করতে পারি না, সেখানে স্বামী মানার তো প্রশ্নই আসে না। সেটাই তো দেখে আসছি। তা বিয়ে না করার বিষয়ের কারণ কি? ব্যক্তিগত পছন্দ আছে? এনি প্রয়োজন? নীরার অসম্ভব মেজাজ খারাপ হচ্ছে। থাকলেও কেন তাকে বলতে যাব রে? বিয়ে করতে না চাইলেই ব্যক্তিগত চয়েস থাকতে হবে বলে নির্দিষ্ট কোনো নিয়ম আছে? আমি পড়াশুনো করতে চাই, এটাই বিশেষ কারণ। শাওন মিনমিন করে বলল। সব মেয়েরাই বেকার বয়ফ্রেন্ডকে কটা দিন বেশি সময় দেওয়ার জন্য বাপকে এই এক্সকিউজ দেখায়। বুঝি সবই। নীরা ভ্রু বাঁকালো। কিছু বললেন? শাওন ঝেড়ে কাশলো। রাস্তার অপর পাশে চেয়ে বলে, না না, কি বলবো, ওই যে তোমার বিরোধী দলের কেন্দ্রীয় চরিত্র এসেছে। চুলে ব্যাগ ব্রাশ করতে করতে রাস্তা পারাপার করছে নাবিল, হাতে দুটো বার্গারের প্যাকেট। নীরা সেদিকে চেয়ে মুখ ভেঙালো। কয়েকটা কর্পোরেট জব করা মেয়ে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল ওর দিকে, যেন চোখ দিয়েই গেলে ফেলবে ছেলেটাকে। বিরক্তিতে কপালে হাত রাখলো নীরা। সবসময় এত ভাব নিয়ে হাঁটার কি আছে লোকটার? মেয়ে পটানোর ধান্দা সব। চশমাটা পরে একরাশ হতাশা নিয়ে ইচ্ছে না থাকার সত্ত্বেও চিঠিটা মেলে ধরলেন জয়নাল শিকদার। মামা, আপনাকে আঘাত করার জন্য ক্ষমা করবেন। আপনার সম্মানহানি হোক এমনটা আমরা কখনোই চাইনি। ভুলটা বোধহয় আপনাদেরই। আমাদের কোনো রকম মতামত ছাড়াই বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত চাপিয়ে দিলেন। একটাবার আমাকে কিংবা নীরাকে জিজ্ঞেস করার পর্যন্ত প্রয়োজন বোধ করলেন না আমরা দুজনকে বিয়ে করতে চাই কিনা। বিয়েটা বোধহয় মানিয়ে নেওয়া, চাপিয়ে দেওয়ার বিষয় না। দুজনের মধ্যে সমঝোতা থাকতে হয়, যেটা আমাদের মধ্যে আপাতত একেবারেই নেই। নীরা পড়াশোনা করতে চায় মামা, ওকে আপনি ওর মতো করে বাঁচতে দিন। মীরাকে নিয়ে আপনার অনেক আশা ছিল, আমি জানি। মীরা আপনার বিশ্বাস ভেঙেছে, তাই বলে সেটার শাস্তি নীরাকে কেন দিতে হবে? ওর তো কোনো দোষ নেই। ওর প্রতি একটু সহনশীল হন মামা। মেয়েটা একটু স্বাধীনভাবে বাঁচতে চায়, একটু সহযোগিতা করুন ওকে। বিয়েটা যেহেতু পারিবারিক গোপনীয়তা বজায় রেখে হতে যাচ্ছিল, তাই তৃতীয় পক্ষ এই ঘটনার সারাংশ জানবে না, এমনটাই হওয়ার কথা। তাই লোক জানাজানির সম্ভাবনা দেখছি না। কটা দিন পরিচিত কারো বাসায় থাকবো। বাসার পরিস্থিতি নরম না হওয়া পর্যন্ত আসছি না। নীরাকে নিয়ে চিন্তা করবেন না, ওকে দেখে রাখবো। ইতি আপনার স্নেহের ভাগ্নে নাবিল। জয়নাল শিকদারের বাড়িটা কয়েকটা বড় বড় অট্টালিকার মাঝখানে ঠাঁই পেয়েছে। শহরে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু দালানগুলোর নীরাদের একতলা বাড়িটার ছাদ থেকে দেখতে দানবের মতো লাগে, যেন সুবিশাল দেহী কোনো রাক্ষসের দল ঘিরে ধরেছে ছোট্ট একটা শরীরকে। তবে গেটের ভেতরে চিত্র ভিন্ন। শৌখিনতা ফুটে ওঠে নগরের অবহেলিত এই বাড়িটায়। নীরাদের বাড়ির গেট পেরোলেই নজরে আসে আটপৌরে শৌখিনতা।
কৃত্রিম শহরে এক টুকরো 90 দশক যাকে বলে। বিভিন্ন রকম ফুল ফল গাছে ভরপুর বাড়ির সামনের দিকটা। নীরার দাদার আমলের বাড়ি এটা। বাড়ির উত্তর দিকে গেট, গেট পেরিয়েই বাড়ির বড় কাঠের দরজা। পশ্চিমে খালি জায়গা আর পূর্ব দিকে ঝাউবনের মতো বেড়ে ওঠা গাছগাছালি। 12 মাস সেখানে ঝাঁকে ঝাঁকে পাখিরা আশ্রয় নেয়। মাঝে মধ্যে সেখান থেকে আবার অল্প বিস্তর চাঁদের দেখা মেলে। উকি মারে অসংখ্য ঝলমলে তারারা। পূর্বে আবার একটা টিনের চালার ঘরও আছে। শখ করে করেছেন জয়নাল শিকদার ঘরটা। বৃষ্টি হলেই যেখানে নীরা মীরা দুই বোন রাতে ঘুমানোর পায়তারা করে। টিনের চালে রিমঝিম বৃষ্টির আওয়াজে ওদের বড্ড নেশা হয়। রাতভর গল্প করতে করতেই কেটে যায়। বৃষ্টি ঝড়ে মুক্তের দানার মতো। সেখানে শেষ রাতে মায়ের নকশা করা কাঁথা গায়ে জড়িয়ে গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়ে ওরা। তবে আজ সেই শৌখিন মেয়ে দুটি বাড়িতে নেই। সারা বাড়ি দাপিয়ে বেড়ানো নীরা মীরা আজ ভীষণ বড় হয়ে গিয়েছে। নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে নেওয়ার মতো বড়। এতটাও বড় বোধ হয় হতে দিতে চাননি জয়নাল শিকদার ওদের। চিরকুটটা নিঃশব্দে পড়ে শেষ করলেন জয়নাল শিকদার। মুখভঙ্গি স্বভাব সুলভ, স্বাভাবিক এবং গম্ভীর। পড়া শেষ হলে চিরকুটটা খুব ঠান্ডা মাথায় কুটি কুটি করে ছিঁড়ে জানালা দিয়ে ফেলে দিলেন। বুক চিরে তীব্র ক্ষোভ উগলে আসতে চাইলেও মুখে তা প্রকাশ করলেন না। বনের দিকে এক পলক শান্ত অথচ শীতল দৃষ্টিতে চেয়ে পরক্ষণেই চোখের চশমাটা খুলে কাঁথা মুড়িয়ে শুয়ে পড়লেন। আমিনা অসহায় চোখে চাইলেন। বুঝতে পারছেন না স্বামীর প্রতিক্রিয়া। স্বামীর আগে চিঠিটা তার ননদই পড়েছে, তাই উত্তরের আশায় আরেকবার ননদের পানে চাইলেন। রাহেলা চোখের ইশারায় আশ্বস্ত করলো ভাবিকে। একটা ফোন করুন না আপা, এই রাত বিরেতে কোথায় গেল দুটোতে? চিন্তা করবেন না ভাবি, নাবিল আছে তো সাথে, কিচ্ছু হবে না। ঠিকই কোনো একটা ব্যবস্থা করে নেবে। আর এমনিতেই বাদরটা এখন ফোন ধরবে না, ভয় আছে ভাইজানকে নিয়ে। আমিনা হতাশ মুখে চাইলেন। শূন্য চেয়ে একটা ভারী দীর্ঘশ্বাস ফেললেন। আমাকেই বলতে পারতো মেয়েটা, আমি কি চেষ্টা করতাম না ওর বাবাকে বোঝানোর? নাবিলটাও কিছুটি বলল না। বাড়ি ভর্তি কেবল নিজের লোক ছিল বলে বাঁচা গিয়েছে। লোক জানিয়ে বিয়ে পড়ানোর সিদ্ধান্ত নিলে কি হতে বলুন তো? বাচ্চাগুলো যদি এমন করে তাহলে ওদের চিন্তায় তো বোধ হয় আমরা এই বয়সে মরে যাব আপা। রাহেলা স্বভাব সুলভ সহজ ভঙ্গিতে হাসল। চেহারায় বরাবরের মতোই এতটুকু গাম্ভীর্যতা কিংবা চিন্তার ছাপ নেই। বরাবরই রাহেলা ভীষণ বিনয়ী আর ঠান্ডা মেজাজের। মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া ব্যাপারগুলো যেন তারই বৈশিষ্ট্য। ছেলের মা হিসেবে উদ্বিগ্ন হওয়ার বদলে উল্টো বেশ দায়িত্ব নিয়ে ভাই ভাবিকে একাই সামলাচ্ছে। এত চিন্তা কেন করছেন ভাবি? এসব আজকাল স্বাভাবিক ব্যাপার। ভুলটা বোধ হয় আমাদেরই হয়েছে। ওদের উপর একটু বেশি চাপ দিয়ে ফেলেছি সম্ভবত। চিন্তা করবেন না, ভাইজানকে আমি বুঝিয়ে বলবো। এমন কিছুই ঘটেনি যার জন্য নীরার আর বিয়েই হবে না। আমার ছেলের সঙ্গে না হলে অন্য কারো সাথে হবে। ও পড়তে চাইছে, পড়ুক, ওকে বাধা দিবেন না। ভাবি, নীরাকে আমি চিনি। ও শুধু বাইরে থেকে দেখতেই বদমেজাজি, ভেতর থেকে আমাদের নীরুটা একদম তুলোর মতো নরম। ঠিকই কথা শুনবে দেখবেন। তাছাড়া এই মাসেই তো নিলয় দেশে ফিরছে, ঠিকই দুটোকে ধরে সোজা করে ফেলবে। আমার ঘাটতেরা বদমেজাজি নাবিলটাও যে এই এক নিলয়ের কথাই শুনে, মানে নিলয়টা এলেই সব ঠিক করে ফেলবে দেখবেন। হাদিজা আপার ছোট ছেলেটা নাবিলের কাছে গুরু সমতুল্য। হেসে ফেলল রাহেলা। হাসলো আমিনাও। ননদের কথাই বোধহয় মৃদু আশ্বস্ত হলো আমিনা। হবে নাই বা কেন? দোষটা তো তার নিজের মেয়ের। নাবিলটাকে দিয়ে এই অকাশ নিরুই করিয়েছে। রাহেলা আপার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে কুরুক্ষেত্র বেঁধে যেত। তার ননদটা সহজ সরল বলে এখনো মুখে কুলু পেটে ভাই ভাবিকেই মানিয়ে যাচ্ছে। আপা অবশ্য মন্দ বলেনি। খাদিজা আপার ছেলেটাকে নিয়ে ভালো কিছুই আশা করা যায়। নিলয়কে নিয়ে তার স্বামীর অবিশ্বাস আছে। আপনাদের আজকারাতে মেয়েটা দিন দিন আরও অবাধ্য হচ্ছে আপা। এত লাই দেবেন না ওকে। শব্দ করে হাসলো রাহেলা। বুঝলো ভাবির মাথা থেকে চিন্তার ভূত নেমেছে। নীরা যে আমারও মেয়ে ভাবি,
3 বছর আমার বাসায় থেকে পড়াশুনো করেছে, আমার মেয়ে না থাকার শূন্যতা পূর্ণ করেছে, একটু মায়া তো লাগবেই। নীরার বাবেরা 3 ভাই বোন। নীরার বাবা জয়নাল শিকদার পরিবারের বড় সন্তান, তারপর বড় ফুপ্পি খাদিজা, নাবিলের মা রাহেলা, নীরার ছোট ফুপ্পু, বড় ফুপ্পু খাদিজার 2 ছেলে, নিলয়, নিহাল আর বড় মেয়ে আয়শা। নাবিল ওর বাবা মার একমাত্র সন্তান। নাবিলের জন্মের পরপরই জসিম এহসান জীবিকার তাগিদে ফ্রান্সে পাড়ি জমান, যার কারণে মেয়ের জন্য এত আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আর কোনো বাচ্চা নিতে পারেনি রাহেলা। দ্বিতীয় কোনো সন্তান না থাকার কারণে নাবিলকে বাবা মায়ের অতি আদরের পুত্রও বলা চলে। নানার গোষ্ঠী, দাদার গোষ্ঠী সবখানে তার কদর ভালো। কাজিন সমাজের মধ্যে সবচেয়ে চঞ্চলতা ওর মধ্যেই। সম্পর্কে খালাতো 2 ভাই হলেও নাবিল নিলয়ের চেহারায় ভীষণ মিল। এদের খাতিরও ভালো ছোট থেকে। দেখতে অনেকটা পাকিস্তানি নাটক সিনেমার তারকাদের মতো। ওদের ফর্সা সুপুরুষ চেহারায় চাপ দাড়িতে কেমন অদ্ভুত মানানসই লাগে। পাশাপাশি দুজন হাঁটলে টাসকি খেয়ে চেয়ে থাকে লোকজন। তবে চাল বলনে দুজনকে আলাদা করা বেশ সহজ। নাবিলের আচরণে সবসময় পাখির চঞ্চলতা, রয়ে শুয়ে চলার মানুষ নয় সে। অন্যদিকে নিলয় তার একেবারেই বিপরীত। ছোট থেকেই অসম্ভব শান্ত মেজাজের সে। এই ধরনের লোকদের সিদ্ধান্তের কদর ভালো। সবখানে সুবুদ্ধিতার সাথে চলার ক্ষমতা থাকার দরুন পারিবারিক যে কোনো বিষয়ে আলাপচারিতার আগে সকলে নিহালের আগে নিলয়ের সিদ্ধান্ত নিয়ে থাকে। এদিকে জয়নাল শিকদারের সর্বদা শান্ত লাজুক ধরনের আদরের বড় মেয়ে মীরা। বিশ্বস্ত কন্যাই যখন হুট করে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করলো, জয়নাল শিকদারের জন্য এর চেয়ে বড় ধাক্কা অন্যটি ছিল না। প্রবল আত্মমর্যাদা সম্পন্ন মানুষটা বড় মেয়ের রেশ ধরে এলাকাবাসীর থেকে কত কটূক্তির সম্মুখীন হলো। মানুষের বাঁকা চোখ তাকে ক্ষণে ক্ষণে লজ্জিত করে। বড়টার এমন অধঃপতন জয়নাল শিকদারকে আরো সতর্ক করে তুলল। আদর্শ উপাধি পাওয়া মীরাটাই যদি এমন করে বসে, তো নীরুটাকে নিয়ে আর কি বা আশা করা যায়? ছোটটাকে নিয়ে আর ঝুঁকি নেওয়া চলবে না, যার কারণেই এমন তাড়াহুড়ো করে ছোটটাকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ছোট বোন রাহেলা জয়নালের অতি আদরের বোন। মায়ের মৃত্যু আর খাদিজার বিয়ের পর এই এক রাহেলাই ছোট বোন হওয়ার সত্ত্বেও বড় ভাইকে মায়ের মতো যত্ন করেছে। ছোট ছোট হাত দুটোই আগলে নিয়েছে অসহায় বাপ ভাইকে। জয়নাল তখন কলেজ পড়ুয়া ছাত্র, রাহেলা কেবলই ক্লাস 6-এ পড়তো। বড় বোনের বিয়ের পর কেমন করে যেন ছোট্ট কিশোরী মেয়েটার কাঁধে দায়িত্ব বেড়ে গেল। ছোট্ট ছোট্ট হাত দিয়ে বাবা আর একমাত্র বড় ভাইয়ের কাপড় ধোয়া থেকে শুরু করে সবই করতো মেয়েটা। সেসব দেখতে দেখতে আদরের ছোট বোনটার প্রতি কবে যে এত মায়া বেড়ে গেল জয়নাল জানে না। কেবল জানে ওর দিকে তাকালে মায়ের কথা খুব মনে পড়ে। ওর মুখে মায়ের চেহারার খুব মিল। মার মতো করেই শাসন করতো তার ছোট্ট বোনটা। রাতে দেরিতে ফিরলে না খেয়ে মুখ ফুলিয়ে খাবার টেবিলে বসে থাকতো। ভাইজান না এলে সে কিছুই খাবে না। ভাইজান না এলে সে কিছুতেই খাবে না। ভাইজান কেন রাতে বাইরে থাকবে সে কি জানে না? ঘরে তার ছোট্ট বোনটা তার জন্য চিন্তা করে। রাহেলা যে সে না এলে খাই না, তাও কি জানে না ভাইজান? একবার রাস্তা পারাপার করতে গিয়ে প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক আহত হয় জয়নাল। 2 দিন হসপিটালাইজ থাকতে হয়েছে। রাহেলা সেবার খুব কেঁদেছিল ভাইয়ের জন্য। অসুস্থ ভাইয়ের সেবা করেছে দিনরাত। বাবাকে ঠোঁট উল্টে বারবার জিজ্ঞেস করেছে, ভাইজান কবে বাড়ি ফিরবে বাবা? ভাইজানের খুব কষ্ট হচ্ছে না? এবার সুস্থ হলে তুমি ভাইজানকে খুব বকবে আর বাহিরে যেতে দিবে না। আমার একটুও ভালো লাগছে না বাবা। সুস্থ হয়ে সেসব শুনে খুব হেসেছিল জয়নাল। রাহেলার বিয়ের পর গর্ভে যখন নাবিল এলো, সে কি খুশি জয়নালের। হাসপাতালে গিয়ে ভাগ্নের মুখটা দেখে প্রাণটা জুড়িয়ে গিয়েছিল। নাবিলটা দেখতে অবিকল রাহেলার মতো হয়েছে। চোখ, নাক, মুখ একদম মায়ের মতো আকর্ষণীয়। এইটুকুনি বাচ্চার চেহারায় কি যেন মায়া দেখেছিল সেদিন। ওকে কোলে নিয়েই জয়নাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তার একটা কন্যা সন্তান হলে তার সঙ্গে রাহেলার এই ছেলেটার সাথে বিয়ে দিয়ে বোনটার ঋণ আজন্মের জন্য চুকিয়ে দেবে। মীরাটাকে সে আদর্শেই বড় করে তুলেছিল। তার বোনের সকল দুঃখ চুকাবার জন্য একটা মেয়ে যে চায়। জসিম সারা জীবন বিদেশের মাটিতে জীবন কাটিয়ে গেল। ফলে সংসার, সন্তান সবকিছু রাহেলাকে একাই সামলাতে হয়েছে। মীরাকে রাহেলার ঢাল হয়ে দাঁড়াতে হবে। কিন্তু মীরাটা সে আশায় জল ঢেলে কোথাকার কোন প্রেমিকের হাত ধরে পালিয়েছে। জয়নাল শিকদারের এত বছরের করা পরিকল্পনাকে
এভাবে বুড়ো আঙ্গুল দেখাতে পারলো মেয়েটা? ছোট মেয়েটাও যেন একই ভুল করে না বসে, সে আশাতেই এই মনে মনে এই সিদ্ধান্তে উপনীত হওয়া। তাছাড়া নীরুর মতো করে রাহেলাকে কেউ বুঝবে না। রাহেলাও নীরুটাকে কত ভালোবাসে। ব্যাস, আগে পরে কোনো কিছু না ভেবে বোন জামাইকে ফোন করে প্রস্তাবটা দিয়ে দিল। জসিম আগে থেকেই বন্ধুর দুই মেয়ে নীরামিরাকে খুব স্নেহ করতেন। তাছাড়া তার স্ত্রীকে যে মানুষটা এত ভালোবাসে, সেই ভাইয়ের কথা কি করে ফেলতে পারে জসিম? বড়রা মিলে সিদ্ধান্ত নিল পারিবারিকভাবে অন্তত কাবিনটা হয়ে থাকুক, পরে না হয় বড় করে অনুষ্ঠান করে তুলে নিবে। কিন্তু কি হলো শেষমেশ? পূর্ণিমার রাত, ঝলমলে চাঁদের শুভ্র আলো ছুঁয়েছে পৃথিবীর বুকে। আকাশেও অসংখ্য তারাদেরও মেলা বসেছে আজ। কোথাও আবার দলবদ্ধ জোনাক পোকাদের দেখা পাওয়া যাচ্ছে। যেন আশ্চর্য কাব্যিক ঢঙ্গে ওরা উৎসব করছে তামান আকাশ জুড়ে। কি বিরল দৃশ্য! বাইক চলছে কুমিল্লা চান্দিনার পথে। নাবিল বাইকের গতি ধীর করলো। ফ্রন্ট মিররে নীরার গম্ভীর মুখখানা এক পলক চেয়ে নিঃশব্দ হাসলো। মালিবাগ থেকে মেঘনা ব্রিজ অব্দি এতটুকু পথও জমল না দুজনের। কঠিন ঝগড়া বাঁধিয়ে মুখ গোমরা করে বসে রইল নীরা। শুরুটা অবশ্য প্রতিবারের মতো নাবিলই করে। নীরাটাকে রাগাতে ওর বড্ড ভালো লাগে। সার্কাস দেখার মতো করে উপভোগ করে নীরার চিরতার মতো তেতো কথাগুলো। রাগলে যা লাগে না ওকে। নীরা সিদ্ধান্ত নিল এই স্টুপিড নাবিল ভাইটার সাথে সে বোম মারলেও আর কথা বলবে না। না মানে নাই। বাবা কি মনে করে এমন একটা অভদ্র, অসভ্য, অসহ্যকর পাত্র নিজের মেয়ের জন্য বেছে নিয়েছিল কে জানে। এটাকে তো নীরা এক মিনিটের জন্য সহ্য করতে পারে না। স্বামী তো দুঃস্বপ্নেও ভাবা যায় না। নাবিল গুনগুন করলো। বোরিং লাগছে তার, কিছু একটা দরকার। পরক্ষণেই পুনরায় বাইকের গতি বাড়িয়ে গলা ছেড়ে গান ধরলো। ও টুনির মা, তোমার টুনি কথা শুনে না, যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না। ফ্রন্ট মিররে দুজনে দুজনের দিকে চাইল। নীরার ভাব বুঝতেই নাবিল সংশোধন করার ভঙ্গিতে বলল, পছন্দ হচ্ছে না? ওকে ওকে, লেটস চেঞ্জ ইট। পরক্ষণেই গাইল, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে ইয়া, এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে ইয়া। নীরা দুম করে কিল বসিয়ে দিল পিঠে। আকস্মিক ব্রেক কষল নাবিল। জন্ম থেকে জ্বালাইতেছস ভাই, সমস্যাটা কি তোর? মুখ আমার অ্যাবলা ভ্যাবলা, যা ইচ্ছা তা আগাইব, তোর বাপের কি? নীরার জবাবে কেবল ফোঁস করতে করতে চাইল। আঙ্গুলের তর্জনী মুখে রেখে চুপচাপ বাইক চালাতে ইশারা করল। নাবিল ভ্রু পাকিয়ে চেয়ে রইল। পাগল টাগল হয়ে গেল নাকি মেয়েটা? হাত দিয়ে কি ইশারা করছিস রে প্রতিবন্ধী? মুখ নাই? নীরা তেতে উঠল। মুখ আছে, তবে আমার প্রতি মূল্যবান মুখের একটা মুখ আছে, তবে আমার অতি মূল্যবান মুখের একটা শব্দ তোমার জন্য খরচ করা বেকার মনে করছি। গান গাইতে কে বারণ করলো? দরকার হয় এখানেই স্টেজ বানিয়ে মাইক ধরো, হু কেয়ার্স। কিন্তু আমার মাথা খেও না দয়া করে। বেশি চাপলে বাইক থেকে নেমে পাবলিক টয়লেটে গিয়ে গান ছেড়ে আসো। নাবিল অবাক চোখে চাইল। হেলমেট খুলে ভ্রুকুচকে বলল, টয়লেটে গান ছাড়তে যাব? প্রাকৃতিক কাজের বদলে গান ছাড়ার অপশন টপশন অ্যাড হয়েছে নাকি? নীরা মেকি হাসলো। অনলি ফর বাথরুম সিঙ্গার্স লাইক ইউ। নাবিল রাগলো না, বরং যথেষ্ট নির্লিপ্ত ভঙ্গিতেই হাসলো। হুম, ভালো উদ্যোগ তো। কাদো কাদো হয়ে এলো মেয়েটার মুখটা। নাবিল ভাই, আই এম সিরিয়াসলি ফেড আপ উইথ ইউ। তো আমি করব, তুই ফেড আপ। 7 আপ, যা মন চায় হয়ে থাক। আচ্ছা, একটা কাজের কথা শোন। নীরা প্রত্যুত্তর না করে কপালে হাত ঠেকিয়ে চেয়ে রইল। ধর আমরা কদিন পর বাড়িতে গেলাম, আমি অ্যাজ এ আম্মুর সোনার টুকরো ছেলে, আমাকে তো কেউ কিছু বলার সাহস পাবে না। কিন্তু তোর কি হবে? তুই কই পালাবি? মামার যা রাগ, তোর বাপ যদি রেগে মেগে তোকে আরেক পিস মদন ধরে বিয়ে দিয়ে দেয়, তখন আবার কার হাত ধরে ভাগবি? একই না আমার। আব্বু যদি আমার সাথে রাস্তার পাগল ধরে এনেও বিয়ে দিতে চায়, আমি চোখ বন্ধ করে কবুল বলে নিব। একটা আস্ত জনম হাসতে হাসতে পাগলের বউ হিসেবে পার করে দিব নির্দ্বিধায়। আমাদের বাচ্চা কাচ্চারাও আমার মতো আউলা ঝাউলা কিসিমের বৈশিষ্ট্য পাবে। স্বামী সংসার নিয়ে পাবনায় সুখেই বসবাস শুরু করব দরকার হয়। পৃথিবীতে পাগলকে বিয়ে করে ভালোবাসার একটা দৃষ্টান্ত ইতিহাস রেখে যাব। হয়েছে শান্তি? নাবিল চোখ বড় বড় করে চাইল। আমার উপর রাগ দেখিয়ে এভাবে নিজেকে
কুরবান করে দিবি নীরু? ভেরি আনফেয়ার। নীরা জবাব দেয় না। নাবিল আর চোখে ওর বেলুনের মতো ফুলে থাকা মুখের দিকে চেয়ে রসিয়ে রসিয়ে বলল, অবশ্য কুরবানটা তোর না, হবে তোর জামাই বেচারার। এরকম ব্রিটিশ মরিচ সহ্য করা কি আর চারটিখানি কথা? নেহাত বেচারা আগে থেকেই পাগল, তাই নিজের ভালো মন্দ না বুঝেই ভেটকি মাছের মতো ভেটকি মেনে নিবে সব। পৃথিবীর তামান পুরুষ জাতির সর্বনাশ কেবল আমি মীরার জন্য হবে? আমাকে কেউ সহ্য করতে পারবে না। আমার সম্মুখে থাকলে বেচারা আর আমি একা খলনায়িকা। তো নয়তো কি? তোর মুখের এক একটা কথার যা ঝাঁজ ভাই, সরিষা ভর্তার ঝাঁজও ফেল। আমারই তো ভয়ে আত্মা কাঁপাকাঁপি অবস্থা। তো চুপ থাকো না, কেন যেচে কথা বাড়াও? জোর করেছি নাকি তোমার শ্রুতি মধুর কণ্ঠনালীর শব্দগুচ্ছ না শুনতে পেরে মরে যাচ্ছি? অফকোর্স মরে তো যাচ্ছিস, না মরলে খপ করে আমার কথার যুক্তি কেন ভাঙাতে আসিস? তোর রগে রগে আমাকে নিয়ে আগ্রহ। নীরা হতাশ শ্বাস ফেলে। রক্ষা করো মাবুদ। রক্ষা করবে মানে? তুই বোঝাতে চাচ্ছিস আমার সঙ্গে থেকে বিপদ বাড়ছে? চরম আতঙ্কে আছিস? ভয়ে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারানোর মতো সিচুয়েশন? মার্ডার করব? নীরা হতাশ শ্বাস ফেলল। নাবিল ভাই, আল্লাহর দোহাই লাগে মুখটা বন্ধ করো। আমার সহ্য ক্ষমতা ছাড়িয়ে গেলে আস্ত রাখবো না তোমায়। নিজেকে চার্লি চ্যাপলিন মনে হয়। রসে টইটুম্বুর হয়ে রসমালাই হয়ে গিয়েছো। আমার যদি আর একবার তোমার জন্য মেজাজ খারাপ করতে হয়, আমি সত্যি চলন্ত বাইক থেকে লাফ দিব, আই সোয়ার। নাবিল ঠোঁট কামড়ে গা দুলিয়ে হাসল। আজকের জন্য এটুকুই থাক। বেচারি আর কতই বা চোপা করবে? শব্দ ভান্ডার ফুরিয়ে যায় না? সবাই কি আর নাবিলের মতো বিশ্ব অভিধানে টইটম্বুর আর মহাজ্ঞানী বিতর্ক দল? রাতের শেষ সময় চলতি বাইকের নরম হাওয়ায় নীরার ফর্সা চোখের পাপড়িগুলো আপনা আপনি বুঝে আসছে। আশপাশটা পুরোপুরি অন্ধকার। মুখের মেকআপটা খুলে পৃথিবীর সবটুকু শীতলতা এই এক ছোট্ট মুখে শুষে নিল নীরা। হেলমেটের ফাঁক দিয়ে ফ্রন্ট মিররে সেদিকে চেয়ে ভেতরে ভেতরে অল্প স্বল্প হাসল নাবিল। রাতের আকাশ, চাঁদ, বাতাস, বৃষ্টি এসব পেলে নীরা এমনই করে। গ্রামের মেঠো পথ দিয়ে ওড়না উড়িয়ে দৌড়ে বেড়ানো, ওয়েস্টার্নের বদলে সুতির থ্রি-পিস, বন্ধুদের সঙ্গে আড্ডাবাজির চেয়ে পরিবারের লোকজনদের সাথে সময় কাটানো, আর একটা দীর্ঘ মেঘলা দিনে নির্বিঘ্নে জানালার ধারে কাটিয়ে দেওয়া, এই সব কিছুতেই নীরা বেঁচে থাকা, আরামে থাকা খুঁজে নেয়। নীরাটা বড্ড সেকেলে। বয়সে 18-র কোটা ছাড়ালেও মনটা যেন ওর সবে 16-য় পদার্পণ করা দুরন্ত কিশোরী। বড্ড কাল্পনিক ওর কামনা বাসনাগুলো। নাবিল ভাই, হুম? আমার ঘুম পাচ্ছে ভীষণ। আর কোনো রসিকতা নয়। ওর ক্লান্ত মুখটা চেয়ে ভীষণ মায়া হলো। দৃষ্টি সরিয়ে কোমল কণ্ঠে নাবিল বলল, আমার কাঁধে মাথা রাখতে পারিস চাইলে। পুরুষালী শরীরে পাছে অযাচিত স্পর্শ না লেগে যায়, সেই ভেবে হাতের ছোট্ট ব্যাগটা নাবিলের কাঁধে রেখে খানিক দূরত্ব মেপে মাথাটা রাখলো। ওর সচেতনতা খেয়াল করে একরাশ ভালো রাগাই ছেয়ে গেল নাবিলের মনটা। বাইকের গতি আরো ধীর করলো নাবিল। জ্যোৎস্নার ঝলমলে আলো গায়ে মেখে ছুটল অজানা অনাকাঙ্ক্ষিত অন্তিমের পথে। কানাডার রাজধানী অটোয়াতে এখন সময় সন্ধ্যা 7টা। কেবলই সূর্য মামা ডুব মেরেছে। বাংলাদেশের তুলনায় সেখানে 11 ঘন্টার ব্যবধান। দেশে রাত ফুরিয়ে গেলে কানাডায় সন্ধ্যার পদার্পণ ঘটে। নিলয় মাত্রই শপিং মল থেকে ফ্ল্যাটে ফিরল। পুরো ঘর ভর্তি এলোমেলো জিনিসপত্র। বাড়ির সকলের জন্যই কেনাকাটা করা শেষ। এতগুলো বছর পর দেশে ফিরছে সে। মনে আনন্দ আর উত্তেজনার সাথে আছে চাপা পিছুটান, যে পিছুটান নিলয়কে এক রত্তিও স্বস্তি দিচ্ছে না। অটোয়া শহরের অলিতে গলিতে কিছু একটা তাড়া করে বেড়ায় নিলয়কে। সবখানে একজনের নিবিড় অস্তিত্ব অনুভব করে ছেলেটা, যার অস্তিত্ব প্রকৃত অর্থে না থাকার সত্ত্বেও এখনো তাকে বিচ্ছেদের দহনে পুড়িয়ে মারছে। ছেলেটা জানে সময়ের ক্ষতগুলো একদিন সময়ই মুছে দিবে। মানুষ আজন্ম একই যন্ত্রণা একই রকম ভাবে বয়ে বেড়ায় না। প্রকৃতির সময় তা হতে দেয় না। তবুও যে মন মানে না, মন বিশ্বাস করতে চায় না এত সব। তবে মাঝে মধ্যে একটু হালকা হতে ইচ্ছে হয়। কেউ একটা বোধহয় চায় যার কোলে মাথা রেখে তার পুরুষালী শরীরটা ভার ছাড়বে, ডুকরে কেঁদে উঠবে একদিন। কিন্তু নিলয় তো এমন না।
নিজের যন্ত্রণাগুলো আজ অবধি কারোর সাথে ভাগ করেনি ছেলেটা, নিজের মধ্যে রেখে ধুকে ধুকে মরছে। এতদিন সে ছিল, আজ থেকে সে একটা মানুষও নেই। পৃথিবীর বুকে সে আবারও একা। ছেলেটার একাকিত্বের ভার কেউ সামলাচ্ছে না আজ।